গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট, এটাই দেখার বাকি ছিল এখন বাংলাদেশের মধ্যে। মানে কি বলবো, আপনারা যদি একটু টাইটেলের দিকে লক্ষ্য করেন, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। এটা কি জনস্বার্থে? যেই ভোট হচ্ছে জনগণের, সেটা বাতিল করা নাকি জনস্বার্থ? এটা কি আসলে জনস্বার্থ নাকি কোনো একটা গোষ্ঠীর স্বার্থ? আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। জুলাই সনদ বাতিল চাওয়া রিটের শুনানি চলছে এখন বাংলাদেশের হাইকোর্টে। আমার বিশ্বাস বাংলাদেশের কোনো বিচারপতি জুলাই সনদ বাতিলের জন্য কলম হাতে নিবেন না। আর যদি কলম হাতে নেন তাহলে অবশ্যই তাকে এই জুলাই সনদের বাতিলের কারণে কোনো একদিন বাংলাদেশের মানুষ তাকে কাঠগড়ায় দাঁড় করাবে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শিরায় শিরায় পৌঁছে গিয়েছে। আসলে আমাদের মধ্যে কপালটাই খারাপ, অবাগা জাতি। আমরা 1500 মানুষ জীবন দিলাম, 20,000 মানুষ পঙ্গু হলো, আহত হলো। কি পেলাম? শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন পেলাম, এছাড়া কিছুই না। আর সব সিস্টেম ওই একইভাবে আছে। যে ভাবনা সেই কাজই হতে চলেছে। সম্ভবত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে সমস্ত ঘটনা। সংবিধান বিরোধী কোনো কার্যক্রম, প্রফেসর ইউনূসের কোনো কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ হলেই সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতিল হয়ে যাবে। বিএনপিকেও ইতিহাস ক্ষমা করবে না, কারণ তারা প্রথমে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে এবং বাংলাদেশের মানুষের সার্বভৌম আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই গণবিরোধী বিএনপির পতন অবশ্যম্ভাবী, ইনশাআল্লাহ। গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট, এটাই দেখার বাকি ছিল এখন বাংলাদেশের মধ্যে। মানে কি বলবো, আপনারা যদি একটু টাইটেলের দিকে লক্ষ্য করেন, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। এটা কি জনস্বার্থে? যেই ভোট হচ্ছে জনগণের, সেটা বাতিল করা নাকি জনস্বার্থ? এটা কি আসলে জনস্বার্থ নাকি কোনো একটা গোষ্ঠীর স্বার্থ? আপনারা আমার কথাটা বুঝেন নাই? যেই গণভোট জনগণের স্বার্থে নির্বাচিত হয়েছে, ফলাফল এসেছে, সেটা বাতিল করা কিভাবে জনগণের স্বার্থ হয়? এটা অবশ্যই কোনো একটা মহলের স্বার্থ। নিউজ পোর্টালের বিস্তারিততে কি লেখা জানেন? সেটা যদি শুনেন আপনার মাথা আরো এলোমেলো হয়ে যাবে। সেখানে লেখা, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ। চিন্তা করছেন একবার? মানে সারা দেশে কত আসনে যে ইঞ্জিনিয়ারিং গুলা হয়েছে, ওইগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। গণভোটের বৈধতা নিয়ে সে রিট করতে যায়, এটা বৈধতার চ্যালেঞ্জ করতেছে। এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এখন আমি আর কিছু বলার নাই আমার, আপনারাই বলেন। আপনারা তো বুঝতেই পারছেন বিষয়টা আসলে কি হচ্ছে। এবং সে শুধু এতটুকু করেই ক্ষান্ত হয় নাই, সে সেখানে এটাও বলছে যে ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোটের আয়োজন না করতে পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। ভাবা যায় যে একটা গোষ্ঠী তাদের স্বার্থের জন্য গণভোট পর্যন্ত বাতিল করার জন্য হাইকোর্টে রিট দায়ের করতে পারে, তাও আবার সুপ্রিম কোর্টে থাকা একজন আইনজীবী। একবার জাস্ট চিন্তা করেন দেশ কোথায় চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, যে কেন জুলাই সনদ অবৈধ নয়। তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগেই ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সব সময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিট করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক এক কথায়,
তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে ৭২-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নেই। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ১৩/১১/২০২৫-এর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে ৪ সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। কারণ এই সংবিধানের দোহাই দিয়েই বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা সব কিছু করেছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধানের ভিতরে থেকে মানুষকে তিনি কুকুরের মতো গুলি করে মেরেছেন, মানুষের সমস্ত অধিকার হরণ করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। ওইগুলো সংবিধানে ছিল না। শুধুমাত্র সংবিধানে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন এই বিষয়টি ছিল। আমরা ওই সময় দেখেছি শেখ হাসিনাকে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে। তার চেয়ে সংবিধান রক্ষাকারী আর পৃথিবীতে কেউ ছিল না। আবার এখন যাদের দেখছি তারাও সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকারী। অথচ তারা কি এটি জানে না যে এই যে জুলাই সনদ যদি না থাকে, গণ অভ্যুত্থান কি এই সংবিধানের ভিতরে ছিল? এই সংবিধানের কোথাও গণ অভ্যুত্থান নাই, লেখা নাই। এই সংবিধানের কোনো জায়গায় লেখা নাই যে 2026 সালে এসে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এটা কোথাও আছে? লেখা আছে? নাই তো। এই সংবিধানের কোথাও কি লেখা আছে যে 2026 সালে একটা নির্বাচন হবে? নির্বাচন তো সংবিধানের ভিতরে লেখা আছে, নির্বাচন হবে 2029 সালে। তাহলে ওইগুলো যখন সংবিধানের ভিতরে নাই, সেগুলো খুব আরাম করে মজা করে উপভোগ করছি। আর সেই সংবিধানের ভিতরেই যখন মানুষের মৌলিক প্রশ্নের ব্যাপার এসেছে, মানুষের অধিকারের ব্যাপার এসেছে, তখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ তখন সংবিধান খুঁজছে। তাহলে এই সংবিধান কার জন্য? এই সংবিধান তো তাহলে দেখছি স্পষ্টভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? একটা গল্প মনে পড়ে যায়, আমাদের মুরব্বীদের মুখে শুনেছিলাম। আমাদের এই সমাজে যারা বিশেষ করে ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ক্ষমতার মোহে এত বেশি অন্ধ হয়ে যায় এবং এত ধূর্ত হয়ে যায় যে তারা ওই যে কোনো একটা পুস্তকের দোহাই দিয়ে তাদের সমস্ত আকাম কুকাম জারি রাখে। গল্পটা এরকম, গ্রামের একজন হতদরিদ্র মানুষ আর একজনের কাছে, ওই গ্রামের মক্কেল সাইজের, অর্থাৎ যিনি ক্ষমতা ব্যবহার করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, তার কাছে কিছু টাকা পাবেন, টাকা ধার দিয়েছিলেন। তো উনি তো টাকা আর ফেরত দেয় না, বিভিন্ন অজুহাত, টাল বাহানা, এর বাহানা, ওর বাহানা, এর সুতো, ওর সুতো, এ গ্রন্থের সুতো, ও গ্রন্থের সুতো, এরকম দিয়ে টাকা আর দেয় না। পরে এই হতদরিদ্র মানুষ একদিন যে বলছে যে বাজান, আপনি আমার টাকাটা দেবেন কিনা বলেন। তো উনি বলছে যে আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলো, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো বলে কবে টাকা দিলে? তুমি তোমার টাকা দেও নাই বাজান। বলছে আমি তোমার টাকা দিয়েছি, এটা আমি পবিত্র কোরআন স্পর্শ করে বলতে পারি। এর চেয়ে বড় কথা আছে? কোরআন স্পর্শ করে যদি আমি বলি, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার টাকা ফেরত দিয়েছি? তো গ্রামের সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ বলছে হ্যাঁ আমি বিশ্বাস করব। তো তাহলে ঠিক অমুক দিন একটা দিন ঠিক হলো, অমুক দিন গ্রামের সমস্ত লোকের সামনে আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলবো যে আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। নির্ধারিত দিনে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এই যে মাতব্বর, এই মাতব্বর কি করেছে, একটা বাঁশের লাঠি, বাঁশের চোং যারা আপনারা গ্রামে দেখেছেন, বাঁশের একটা লাঠির ভিতরে
যে পরিমাণ টাকা উনি পাবেন সেই টাকাগুলো ভাঁজ করে ওই বাঁশের লাঠির ভিতরে ঢুকিয়েছে নিচের দিকে। ঢোকানোর পরে তখন ওই বাঁশের লাঠিটা ওই মুরব্বীর হাতে দিয়ে বলছে যে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তার আগে তুমি আমার এই লাঠিটা ধরো, নাও লাঠি ধরো। তো যিনি টাকা পাবেন তিনি লাঠিটা ধরেছেন। ধরার পরে এবার ওই ধূর্ত শেয়াল কোরআন শরীফ মাথার উপরে রেখে বলছে, এই যে আল্লাহর কোরআন আমি মাথার উপরে নিয়ে বলছি আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। এবার উনি বলছে ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিয়ে দিয়েছেন তাহলে আমার আর কোনো কথা নেই, আমি মেনে নিলাম, আমি টাকা পেয়েছি। এবার গ্রামের সমস্ত লোক ধরেছে যে না, আপনাকেও বলতে হবে আপনি টাকা পেয়েছেন কিনা, আপনি টাকা পাওয়ার পরেও কেন আপনি অসত্য কথা বললেন, মাতব্বর সাহেবকে আপনি অপমান করলেন। তো উনি তখন বলছে যে আমি তো টাকা পাই নাই, আমাকে উনি টাকা দেয় নাই। তো বলছে টাকা দেয় নাই, তাহলে তুমিও কোরআন শরীফ মাথায় দিয়ে বলো। তখন উনিও কোরআন শরীফ মাথায় দিয়ে বললেন যে উনি আমাকে টাকা দেন নাই, আমি ওনার টাকা পাই নাই। তাহলে কি বুঝলেন এখানে আপনারা? উনি তো টাকা পান নাই, কিন্তু এই যে ক্ষমতার চর্চা যারা করেন, যারা ধূর্ত, এই ধূর্তগুলো কোরআন শরীফও হাতে নিলেন, ওনাকে টাকাও দিয়ে দিলেন বাঁশের লাঠির ভিতরে, পরে টাকা তো নিয়ে নিলেন। আমরা গভীর উদ্বেগের সাথে দেখে আসছি শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনা যখন সংবিধানের দোহাই দিয়েছে এইভাবে, তখন ওই ধূর্তদের মতো বলেছে হ্যাঁ এটা সংবিধানের ভিতরে আছে, এই যে সংবিধান নাও দেখো, এর ভিতরে খুলে খুলে দেখো। তার নিজের মতো বয়ান সেখানে লিপিবদ্ধ করেছে। আবার এখন যারা, তারাও ঠিক একই কাজ, ওই সংবিধান, এই যে সংবিধানের ভিতরে এটা নাই ওইটা নাই, অথচ ওই সংবিধানের ভিতরেই যা বলছে যে এটা নাই এবং যেটা ভোগ করছে সেটাও কিন্তু ওই সংবিধানের ভিতরেই নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে সংবিধান এ সমস্ত কিছুই না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ ব্রিটেন, সেখানে লিখিত কোনো সংবিধান নাই। সেখানে কি কোনোদিন দেখেছেন কাউকে, কোনো সরকারকে জোর করে 17 বছর ক্ষমতায় থাকা, সে দেশের নাগরিককে কুকুরের মতো গুলি করে মারা, বিরোধী মতকে দমনের জন্য আয়নাঘর, গুম, খুন এগুলো তৈরি করা? কোনোদিন সে দেশে দেখেছেন একটা দল চাঁদাবাজি করে, এইভাবে সীমাহীন চাঁদাবাজি করে, লুটপাট করে, কেউ চাঁদা না দিলে তার বাড়িঘর ভাঙচুর করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে, তাকে হত্যা করে? কোনোদিন দেখেছেন সেখানে যে বিরোধী দলের বিরোধী মতের মানুষের মেয়ে ছেলেদেরকে ঘর থেকে বের করে এনে ধর্ষণ করে, গলা কেটে হত্যা করে? এটা দেখেছেন? সেখানে কোনোদিন এই ধরনের এই সংবিধান 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 এই জাতীয় কথা শুনেছেন? শুনেন নাই তো, শুনবেন না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি সংবিধানের দোহাই দেওয়া হয় এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি সংবিধানের চাপায় পরিপিষ্ট হয়। আসসালামু আলাইকুম। এখন গানটা দুঃখ হয়ে গেছে, স্যাড হয়ে গেছে। আরে কে না শুনছি আমরা গানটা, গানটা না একদম প্রাণের মধ্যে গাইথা আছে। আবার কবে নির্বাচন আসবে, আবার কবে গানটা বাজবে। এই গানটা কিন্তু মানুষের প্রাণ কাইরা নিছে, কিন্তু গানই মানুষের প্রাণ। দেখেন নির্বাচনের আগে যেসব জরিপ টরিপ হয়েছে, আমরা তো দেখছি এই জরিপগুলা, 5%, 7%, শেষের দিকে যায় দেখলাম 19%, তারপরে না 21%, 22%, এই পর্যন্ত ঠেকা নির্বাচন হয়ে গেল। নির্বাচনে পরে দেখলাম 42%। তার মানে আরো 20% ভোট কই থেকে আসলো? হ্যাঁ, এই গানে টাইনে আনছে ভাই। হ্যাঁ ভাই, এই গানে টাইনে আনছে। কই থেকে টাইনে আনছে জানেন? বিএনপি থেকে। আওয়ামী লীগ তো জামাতকে ভোট দেবে না, জানি দুশ্মন, কেন দিবে? বিএনপি থেকে আসছে। বিএনপির কারা আসছে? এই 20%। এরা হচ্ছে ভালো মনের মানুষ, এরা না অন্যায় মাইনা নিতে পারে না। ওরা গত 15-16 মাসে যা দেখছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেরা মারামারি কইরা ওই পারে চলে যাওয়া, এসব পছন্দ করে নাই। পছন্দ না কইরা এদিকে চলে আসছে, কারণ দেখছে যে ভাই এরা রাজাকার হোক আর আলবদল হোক, এরা দেশ ছাইরা কোথাও যায় নাই, কখনোই যায় নাই। আর এরা কোনোদিনই কোনো জালিয়াতি করে নাই, দুর্নীতি করে নাই। ক্ষমতার সঙ্গে যখন ছিল, 2-1 মন্ত্রী মিনিস্টার ছিল, তারা কোনো দুর্নীতি করে নাই। তার মানে কি জানেন? ক্লিন একটা ইমেজ। ওই ইমেজের কারণে বিএনপি থেকে অনেক মানুষই জামাতকে ভোট দিছে, যার জন্য এত ভোট পাইছে, যার জন্য 78টা আসন পাইছে। জামাতে ইসলাম অতীতে কয়টা আসন পাইছে আপনারা তো জানেন। ওনারা সারা জীবনে 20-25টা আসনই তো পাইছে, এর বেশি তো পায় নাই। 3টাও পাইছে, এমন দিনও তো গেছে। অথচ দেখেন এনসিপি মাত্র বয়স 1 বছর 1 দিন 6টা আসন পাইছে। তার মানে কি দেখেন জামাতকে কিভাবে ফাইট দিতে হয়েছে, কারণ এদেরকে রাজনীতি করতে দিত না। আমরা কি 15 মাস আগেও, মানে 5ই আগস্টের আগে জানতাম
জামাত ইসলামের নামে এমন একটা দল আছে, এত সুন্দর, মানুষগুলো এত ভদ্র, শিক্ষিত, মার্জিত। আমরা কি জানতাম ভাই? জানতাম না। আমরা শিবিরকে কিভাবে জানতাম, আজকে কিভাবে জানি? আপনারাই বলেন। 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে তাদের ভূমিকা দেখা আপনি তাদেরকে মন থেকে ভালোবাসেন নাই? ভালোবাসার কাজ তো তারা করছে। এইভাবে আমরা গত এই 17-18 মাসে তাদেরকে চিনলাম। আর গত 17-18 মাসে এই দলটা কোথায় এসে দাঁড়াইছে? বিরোধী দল হিসাবে 78টা আসন নিয়ে, মানে 78 জন পাহারাদার পাঠাচ্ছি, বাকি 221 জন না কয়জন থাকে ওদেরকে পাহারা দিবার জন্য, তাই না? আশ্বাস করার কিছু নাই। বিরোধী দল কেমন হয় এটা আমরা দেখছি তো ভাই। জাতীয় পার্টির বিরোধী দল দেখছি না? আমরা জিএম কাদের সাহেবকেও দেখছি, কেমন বিরোধী দল, ইন্ডিয়া থেকে আইসা কি কথা বলছিল, এটা তো আমাদের মনে আছে। সো এই বিরোধী দল তো আর ওই বিরোধী দল না। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের পরিবর্তন। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশের পরিবর্তন এখান থেকেই তো শুরু। সামনে আরো অনেক খেলা আছে। বিরোধী দল যা করবে সরকারি দলকে তাই করতে হবে। এটাই হলো নতুন রাজনীতি। জামাতে ইসলাম দেখাই দেওয়া যাবে বিরোধী দলের দায়িত্বটা কি। চামচামি করা না, ভণ্ডামি করা না। বিরোধী দলের দায়িত্ব ওই প্লট নেওয়া না, গাড়ি নেওয়া না, গাড়ি নিজের নামে নিয়ে আবার বেচা দিয়া ওখান থেকে টাকা কামানো না। বিরোধী দল কাকে বলে ওইটাই কিন্তু আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলাতে। দেখেন না, ওনারা বলছে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা ওই যে জমি জমা দেয় যে রাজক থেকে এমপিদেরকে, আমরা সেটা নিব না। সরকারি দল বলছে আমরাও নেব না। ওনারা যেটা বলছে ওইটাই তো ফলো করছে। ভবিষ্যতে এরকমই হবে, কারণ 78টা আসনে জামাত ইসলামের এই 11 দলের যারা পাশ করছে তারা কি ঘোষণা দিছে? আমাদের এলাকা চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত, এখানে কোনো মা বোনকে বেজ্জতি করা যাবে না, কারো স্বাধীনতার উপরে হাত দেওয়া যাবে না, জুলুম চলবে না, চাঁদাবাজি চলবে না, সব কিছু তো বন্ধ করবে তারা। হ্যাঁ ভাই, জামাতে ইসলামের 11 দল থেকে যে 78টা আসন পাইছে, ওই 78টা আসন আপনারা ঈদের পর পরই বুঝতে পারবেন, আগামী 2-3 মাসের মধ্যে বুঝতে পারবেন তাদের এলাকাগুলো কিভাবে চলতেছে। এখন দেখেন, জনগণ যখন দেখবে কিরে এই 78টা আসনে কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, রেপ নাই, কিছু নাই, কিন্তু বাকি আসনগুলাতে কেন হচ্ছে, এটা যদি চোখে আঙুল দিয়া দেখাই দিতে পারে, তাহলে তো ভাই আপনি নিজেই বুঝে নিতে পারবেন আগামী বাংলাদেশটা কার হাতে তুলে দেওয়া উচিত। আপনার বিবেকে তখন কি বলবে? আগামী নির্বাচন যখন আসবে তখন মানুষ কোন দিকে ঝুঁকা পড়বে। আর তখন যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় আর যারা বিরোধী দলে থাকবে তাদের কি আচরণ হবে সেটাও কিন্তু ওনারা এখনই দেখাই দিবে, শিখাই দিয়া যাবে তো বিরোধী দলে থাকলে কি ধরনের আচরণ করতে হয়। সে আচরণের মধ্যে দিয়েই কিন্তু আগামীতে যারা বিরোধী দলে আসবে তাদেরকে যেতে হবে ঠিক ওই রাস্তায়। এখন জামাতে ইসলাম যে রাস্তায় যাচ্ছে ওই একই রাস্তায় যেতে হবে। এভাবেই ধীরে ধীরে শুদ্ধ অভিযান চালায়া একটা টাইমে এই জামাতে ইসলাম দায়িত্বে আসবে, দেশের দায়িত্ব তারা বুঝে নিবে। ওই সময় বেশি দূরে না, ঘাবড়াইবার কিছু নাই, সবকিছু পজিটিভলি নিতে হবে। নির্বাচনের আগে অনেক রকম কথা আমরা শুনছি, নির্বাচনের 2-3 দিন পরও অনেক রকম কথা শুনছি, এই বিচার হইতেই হবে এবং এই জুলাই সনদ, এই যে শপথ টপথ নেওয়া, এগুলা বৈধ না, এগুলা সংবিধানে নাই, সংবিধানে আছে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবকে নিয়ে সব জায়গায় যাইতে হবে, মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান দিতে হবে, অনেক রকম কাহিনী আমরা দেখছি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতাটা দেখেন, ওনারা সবকিছুই মাইনা নিতেছে, জুলাইকে মাইনা নিতেছে। বিচার কার্যক্রম যেভাবে চলতেছিল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে সেটা চলমান থাকবে এবং বিডিআর এর কথাও তুলে নিয়ে আসছে, সবকিছুই কিন্তু ঠিক আছে। কিন্তু মাঝখানে কেন এরকম দেখতেছিলাম? মাঝখানে এলোমেলো ছিল কি জন্য জানেন? নির্বাচনের জন্য, ভোটের জন্য। ওনারা নিজেরাই খোলাখুলি ভাবে এবং গোপনেও বিএনপি আওয়ামী লীগকে কথা দিছে যে ভাই আমাদেরকে ভোট দে, তোদের মামলা টামলা যা আছে সব উঠায় নেবো, তোদের অফিস টফিস সব খুইলাই দেবো, এরকম কথা দিছে ভাই। যার জন্য ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেখেন না অফিস খুলতে লাগলো, প্রায় 60-70টা অফিস খুলে গেছে, কিন্তু আইনগতভাবে এটা নিষিদ্ধ। এখন কিন্তু দেখবেন আস্তে আস্তে ওই অফিসগুলোতে আবার তালা মারা হবে, কারণ নির্বাচন তো শেষ হয়ে গেছে, ভোট তো নিয়ে নিছে। ওই যে একটু আগে বলতেছিলাম না 20% ভোট চলে আসছে জামাতে ইসলামের দিকে 15 মাসের কার্যক্রম দেখা। তাহলে এই 20% ভোট কই থেকে আসলো? বিএনপিতে আওয়ামী লীগ থেকে আসছে। আওয়ামী লীগের 20% না ভাই, সব ভোটই ওনারা পাইছে। এই যতগুলা না ভোট দেখেন না, 2 কোটি কত জনই না ভোট, এগুলা সব আওয়ামী লীগের ভোট। আর কাদের ভোট জানেন? যারা এই গত 15-16 মাস ধইরা দেশে অরাজকতা চালাইছে, হানাহানি করছে, লুটপাট করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এদের ভোট। কারণ কি জানেন? এরা তো বুঝে নিছে ভাই
কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, তাইলে তো ভাই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, চাঁদাবাজি বন্ধ, আমরা যেভাবে চলতেছিলাম শান শওকতে গাড়ি হাঁকায়া টাকায়া সবই তো বন্ধ হয়ে যাবে। আবার এমনও হইতে পারে ওরা ক্ষমতা এসে আমাদেরকে খুঁজা বাইর করে জেলে ঢুকাইতে পারে, যার জন্য মরিয়া হয়ে গেছিল বিএনপিকে জিতাইবার জন্য। এটা আমি আওয়ামী লীগের কথা বললাম, আওয়ামী লীগের এরা। এই যে বর্তমানে দেখতেছেন না চারিদিকে আবার চলতেছে, কিন্তু ফেসবুকে যান, ইউটিউবে যান, আবার চলতেছে ডিস ব্যবসা কায়রা নিতে হবে, অমুক ব্যবসা কায়রা নিতে হবে, তুই এখানে থাকতে পারবি না, এটা আমার, এরকম ব্যাপার চলতেছে অহরহ। অনেকে কি মনে করে জানেন, বিএনপির ভিতরে কিছু চাঁদাবাজের সঙ্গে আওয়ামী লীগের যারা খারাপ ছিল তারা মিলামিশা এখন এইসব কার্যক্রম চালাইতেছে যেন সরকারকে বদনাম দেওয়া যায়, সরকারের বদনাম হয়, এইটাই চাইতেছে। কারণ ঝাল মিটাইতেছে। কি ঝাল? এই যে নির্বাচনের আগে বলছে আমরা নার পক্ষে, সংস্কার মানি না, এখন বলতেছে সংস্কার মানি, আমরা হ্যাঁ পক্ষে। সবকিছুই দেখেন জুলাই নামের একটা জালের মধ্যে অটোমেটিক আটকা পড়া যাইতেছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না, কোনো উপায় নাই পিছনে যাওয়ার, সামনে যাইতে হবে, এটা ওয়ান ওয়ে রোড, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ ভাই, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে, ইউটার্ন এখন আর নেওয়ার উপায় নাই। কারণ কি জানেন ভাই, একই দিনে তো 2টা ভোট হয়েছে। আমার একটা ভোট নিয়ে আপনি পাওয়ারে চলে গেলেন, আমার আরেকটা ভোটের খবর কি? তার মানে কি ওই একই দিনে আপনি ঢুকে গেছেন সংস্কারের ভিতরে, আর ফিরার কোনো উপায় নাই। এই জিনিসটা বুঝতে কি এত দেরি হইলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? নিশ্চয়ই না। উনি চুপচাপ, দেখেন না একটু কথা কম বলে, আর যারা কম কথা বলে তারা কিন্তু বুদ্ধিমান হয়। উনি চুপচাপ ছিলেন এই জন্য ভাই নির্বাচনটা শেষ হোক, সবাই ভোট টোট নিয়ে নি, তারপরে আসল চেহারাটা দেখামু। বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এইটাই প্ল্যান। দেখবেন এই জুলাইয়ের সাথেই থাকবে। এই জুলাই উনাকে কত বড় সম্মান দিছে। জুলাইয়ের সাথে কেউ গাদ্দারি করবে না, গাদ্দারি করার কোনো রাস্তা নাই তো। আপনাকে একটা জালের মধ্যে আটকা ফেলাইছে তো ডক্টর ইউনূস স্যার। উনি এমনভাবে সংস্কার কইরা রাখা গেছে, আর ওই সংস্কারের ভিতর দিয়ে এখন সবাইকে যেতে হবে, কারণ সবাই ওই জালে আটকা পড়ে গেছে। পিছনে যাওয়ার কোনো উপায় নাই। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না। রাজনৈতিক অনেক কথাবার্তা চলবে, কথাবার্তা শুনে না কেউ ঘাবড়াইবেন না। ওনারা কিন্তু ভিতরে ভিতরে তলে তলে সব এক জায়গায় আসতেছে। কারণ জুলাই সনদটা টোটালটাই তো একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? আর ওই ফ্যাসিবাদ কারা ছিল? ওই ফ্যাসিবাদের সঙ্গে যদি আপনি লড়তে চান, তাহলে সবাইকে এক জায়গায় আসতে হবে, এবং ধীরে ধীরে সবাই এক জায়গায় আসতেছে। বহু রকম সমালোচনা শুনবেন, বহু রকম গুজব শুনবেন, কোনো কিছু মাথায় নিবেন না। আগামী 1 বছর ধৈর্য নেন, আগামী 1 বছর ডক্টর ইউনূস স্যার আকারে ইঙ্গিতে ইশারায় উনাদের পিছনে আছে, মানে সরকারের পিছনে আছে, জামাত ইসলামের পিছনে আছে। উনি 1 বছরে দেশ থেকে কোথাও যাচ্ছে না। উনাকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়া ডক্টর ইউনূস স্যারকে রাখা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারকে সর্বোচ্চ সম্মান দিয়া, ইজ্জত দিয়া রাখা হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে নতুন সংস্কারের মধ্যে দিয়ে এই দেশটা আগায় যাবে ভাই, কেউ আটকায় রাখতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।